এই যে 24-এ জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইল, এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, এটার মধ্যে তো আমাদেরও অংশগ্রহণ ছিল, ছোট হইতে পারে, বিএনপির অংশগ্রহণ ছিল, বড় হইতে পারে, ছোট হইতে পারে, অনেকের অংশগ্রহণ করেছিল। কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে, এই বৈষম্য বিরোধী ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে, তাদের মতো করেই সংবিধানটাকে চালাইতে বলতেছে, এই ম্যান্ডেট তাদের কে দিল? তারা এই ম্যান্ডেট কই পাইল? না 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 না, এক্ষেত্রে খালেদ বুঝতে আপনি ভুল করছেন। আমি তো বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি নই। কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে, 9 জনের একজন, তাই না? মানে যদি 10 জন হইতো তাহলে ইজিলি বলতে পারতাম অঙ্কটা সহজে 10%। রাইট, তো এখন তো 11%, রাইট। তাই তো? শুধু 11%। আমি যে সংখ্যাগুলি বললাম না, প্রায় 1 লাখের মতো লোক এসে করেছে। এরা কি সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত? তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে, কি ধরনের সংস্কার তারা, সংবিধানের বিষয়টা আমি বলতে পারি। আমাদের কাছে যারা কথা বলতে এসছে, যে প্রতিষ্ঠানগুলোর থেকে, আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশনদের ডেকেছি, তারা এসছেন, বলেছেন। ফলে যেটা হয়েছে, ওই যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে, আমার কাছে এরকম কোনো নির্দেশ আমি পাই নাই। আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রজ্ঞাপন যে আমাদের টার্মস অফ রেফারেন্স, মানে লিগালিস্টিক্যালি স্পিকিং, টার্মস অফ রেফারেন্সটা হচ্ছে খুব সিম্পল। 1 নম্বর হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা, যা করতে গিয়ে আমরা, খালিদ, আমরা 121টি সংবিধান পর্যালোচনা করেছি। আমাদের গবেষকরা, আমাদের কমিশন সদস্যরা, আমি নিজে, বাংলাদেশও 121টি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার জন্য। যেমন ধরুন কি কি বিষয় দেখেছি, বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা, কারণ অনেকেই বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে। এই যে বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল, এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখার চেষ্টা করছি। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা করা, আমরা করে তার, এবং পর্যালোচনা তো কেবলমাত্র আপনার একটা কাজ, মানে একটা বই পর্যালোচনার মতন তো নয়। একটা সংবিধান একটা জাতির দলিল, সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্য দিয়ে। সেই ঐতিহাসিক পটভূমিকাটা আমাদের বুঝতে হয়েছে, সেটা পর্যালোচনা করেছি। পরের অংশটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেব। হ্যাঁ, আমরা সুপারিশ দেবো, আমাদের ম্যান্ডেটের বাইরে কিছু নাই। তো সুপারিশটা কি আমরা নিজেরা 9 জন বসে তৈরি করছি? এর মধ্যে একজন ছাত্র সদস্যকে আমাদেরকে বলে দিচ্ছেন না, তা তো হচ্ছে না। আচ্ছা স্যার, আমি প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি স্যার। এইরকম সংস্কার করতে স্যার, আমি কিন্তু আগেই বলে রাখি, আমার কিন্তু এগুলি আমার প্রশ্ন না স্যার। লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা, আমি আপনার এই প্রশ্ন করতেছি দেখা। হাওয়েভার, আমি 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 যেটা জানতে চাই স্যার, এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেয়ার দরকার ছিল? একটা রাজনৈতিক দল যারা খালেদ 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 এইখানে আপনি ভুল করছেন। লেজিটিমেসি, লিগ্যালিটি এবং ইসে, আপনি যদি বলেন যে ভোটের কথা বলছেন, তো 3টা নির্বাচন দেখেন নাই? দেখছি স্যার, নির্বাচন হয় না। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। নির্বাচনই হয় না। তাহলে ওই নির্বাচনের ম্যান্ডেট দিয়ে তো শেখ হাসিনা দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশের সমস্ত কিছু ত্রাতা কর্তা, হোয়াট এভার শি ওয়ান্টেড টু বি। তাহলে আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিসের ভোট আমাকে একটু বলেন তো? 9 মাসের 90-এর গণ আন্দোলন কিসের ভোট আমাকে একটু বলেন তো? এরশাদ সাহেব যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন, আপনি কি তার সাথে থাকতেন যে না এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন? শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল 1990 সালের ডিসেম্বর মাসে, ওটা কিসের ভোট আমাকে একটু বলেন তো? ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না। কারণ কি জানেন, বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে। সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে। একটা হচ্ছে নির্বাচন, যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয়, তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে, তখন পার্টিগুলো ম্যান্ডেট পায়, ম্যান্ডেট টু গভর্ন। আর তারা তো মনে করেন লাইসেন্স টু রুল। তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে দিয়ে, যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে। যখন শাসক শ্রেণী, বিশেষত শাসক গোষ্ঠী, বিশেষ ক্ষমতায় থাকা লোকজন, তারা যখন এটাকে একটা ক্লায়েন্টেলিস্ট নেচার, একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে, চুরি চৌর্যবৃত্তি আর কিছুই না, তো
এখন আপনার বৈধতাটা কোথায়? জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে রাজপথে, কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয়, কখনো গণঅভ্যুত্থানে। বৈধতাটা হচ্ছে ওই জায়গায়। এই সরকারের বৈধতা হচ্ছে ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, না স্যার, সেটা যেই অর্থে শাহাবুদ্দিন সাহেব, না শেষ করতে জি দিন, যে জি স্যার। অর্থে শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা ছিল যে উনি যদি প্রধান বিচারপতি হন তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। বাংলাদেশে একটা সংবিধানের শুধু সংশোধনী করা শাহাবুদ্দিন সাহেবের হয়েছিল জন্য, এটা বৈধতা দেওয়ার জন্য। শাহাবুদ্দিন আপনি সাহেবের জন্য, ক্যালকুলেট দেখুন। রাইট। তাহলে আমরা ওইটাকে বৈধ বললাম কেন? বৈধ বললাম কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা 90 সালে রাজপথে প্রকাশিত হয়েছে। স্যার আমি স্যার এই 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 আলোচনাটা স্যার আসলে আরেকটু ক্লাসরুম, আরেকটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে স্যার আমার আলাদা করে বুঝতে হবে। আমি শুধু অল্প করে একটু জানতে চাই যে স্যার, মানে ঘটনাটা হইল যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল। যেই 3টা নির্বাচনের কথা বলা হইতেছে ওই 3টা তো আসলে নির্বাচন হয় নাই। এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো, আমরা এটা মেজার করতে পারবো। তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার, আসা যে সরকার, সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে। আমার কাছে হিসাবটা তো সহজ। আপনি আপনি যে জায়গাটায় মিস করছেন, জি স্যার। এই সরকারটা আসছে কিসের উইলের কারণে? উইলটা কি? বেশি উইল তো হইলো হাসিনা চলে যাক, সরকার যেই আসুক। স্যার ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল, হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি হইতাম। এটা তো স্যার মানে আপনি না, সেটা সে তো স্যার হাসিনার জায়গাটা এরকম ছিল, হাসিনা উঠা গিয়া স্যার আমরা এরকমও কইতে মানুষে, আমি চাই না কিন্তু মানুষের এরকমও কইতে শুনছি এখন আর্মি আসুক, উমুক আসুক, তুমুক আসুক, আমরা কেয়ার করি না, হাসিনা যাক। ব্যাপারটা উইলটা ছিল হচ্ছে এই পর্যন্ত, যে কোনো ভাবে যাক। এমনকি স্যার এটা বলা উচিত না, তারপর মইরা যাক, এগুলিও শুনছি। হ্যাঁ হ্যাঁ খালেদ, কিন্তু একই সঙ্গে একটা গণ অভ্যুত্থান ঘটে কেন? গণ অভ্যুত্থান ঘটার তো কতগুলি কারণ থাকে, এবং লক্ষ্য করে দেখুন, আপনি নিজেই বললেন যে এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাইট তাই তো? রাইট। ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে তারা কি বলেছে? বলেছিল এক দফায়, তারা কি বলেছিল? অন্তর্বর্তী সরকার চায় এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না, ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায়, আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে ইসে থেকে, তার যে গ্রিপ সেখান থেকে মুক্তি। প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়। গত 15-16 বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আপনি নিজেও বলেছেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, তাই তো? প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, আজ থেকে পরে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি, এটা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নষ্ট করেছে। স্যার আমি আপনার কথা ধার করে বলি, এটা সব জায়গায় আপনি কোথায় জানেন এটা লিখছেন, প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক, মানে এক ব্যক্তি নিজের প্রতিষ্ঠা করার জন্য। এটা সাংঘাতিক। এটা কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার জন্য না, শুধু প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শুধু শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ নাই, কিন্তু 15 বছরে আওয়ামী লীগ নাই, তা তো নাই, শুধু শেখ হাসিনা। এটাই তো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বাংলাদেশে, আবারও বলি, তোকে বলেছি আবারও বলি, 2বার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি খেয়াল আছে কি, যারা যারা একটু মানে আমার মতো বয়সী, তাদের মনে থাকবে এক নেতা এক দেশ, এই স্লোগান 1972-75 তোলা হয়েছে, বিশেষত 75 তোলা হয়েছে। বাংলাদেশের একটি সংবাদপত্রে লেখা হয়েছিল শেখ মুজিবের শাসন চাই, আইনের শাসন চাই না, এই জাতীয় কথাবার্তা। তো সেগুলো তো আমরা জানি। এটাই ওই যে আপনার পুরনো প্রশ্নে ফিরে যাই, যে আপনি বললেন না যে 72-র ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই মানে আওয়ামী লীগের মিলটা কোথায়? মিলটা এই জায়গায়, তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে, ওইটা ইডিওলজিক্যাল পজিশন তাদের, ওইটাই আদর্শিক অবস্থা। রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি, ব্যক্তির কাঁধে সমস্ত কিছু তুলে নেওয়া, এই সুবিধাটা। ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলেই সমস্ত কিছু কি ঠিক হবে? যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে, তাই না? তাহলে কি করতে হবে? প্রতিষ্ঠান গড়ার কতগুলি পূর্ব শর্ত আছে, সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সবটাই তো বলা হচ্ছে না যে আগামীকাল এগুলি করে দেওয়া হবে, যে কোথাও থেকে ধার দেনা করে এনে একটা প্রতিষ্ঠান বানিয়ে দেওয়া হতে যায় না, প্রতিষ্ঠানের প্রক্রিয়া তৈরি হয়। আপনি যদি পুরো জায়গাগুলো ক্লিন আপ না করেন, যদি প্রতিষ্ঠানের জায়গা মানে যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো বাদ দিয়ে যতটুকু আছে সেটা শক্তভূমির দিকে করার না চেষ্টা করেন, তাহলে কোথায় দাঁড়াবে? একটা নির্বাচন করলেন, একটা নির্বাচন করাই কি যথেষ্ট? স্যার এটা আপনি ঠিকই বলছেন। স্যার আপনি কি 1 মিনিট একটু স্যার বলবেন, আমরা আসলে আওয়ামী লীগের, বিশেষ করে আমি আওয়ামী লীগও কইতে চাই না, শেখ হাসিনার এই দুঃশাসনের দায় আমরা কি বাংলাদেশের আর সব পলিটিক্যাল পার্টিরা, বিশেষ করে বিএনপি জামাত, যারা আসলে জোট হিসাবে আসলে এর পরের বার যারা ক্ষমতায় আসবে,
তাদেরকে আমরা কি আসলে দায়ী করতেছি না, মানে তারা আসলে আর করবে না, আমরা 53 বছরের শাসন দেখছি, কেউ এগুলি করে নাই, সুতরাং আমাদের কইরা যেতে হবে। স্যার আমরা কি একটু ওদেরকে বেশি খালেদ, আপনি আপনি এই জায়গায় একটু, আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। আমি কিন্তু কখনো বলি নাই যে ওরা আসলে করবে না, এরকম কথা আমি বলি নাই। আমি রাজনীতিবিদদের প্রতি আস্থাশীল, আমি চিরকালই বিরাজনীতিকরণের বিরুদ্ধে। আমি কখনোই বলি নাই কে আসলে কি করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনি কি করতে হবে সেটার বলার রাইটটা তৈরি হয় কোথা থেকে জানেন? বলার রাইটটা তৈরি হয় রাজপথের রক্তের মধ্য দিয়ে, জনগণের ক্ষোভের মধ্য দিয়ে, নেতৃত্বের কারণে। যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন ছাত্ররা, সেটার সেই কারণে এটা তৈরি হয়। শুধু তাই না, আপনি যদি দেখেন যে মানে অকস্মাৎ জুলাই 2024 সালের আন্দোলন সফল হয়েছে এরকম মনে করার কোনো কারণ আমি মনে করি না। বাংলাদেশে দীর্ঘদিন 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক শাসন, বিশেষত ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, যেটা আপনি বারবার বলছেন, আমি বলছি যে শেখ হাসিনার শাসন, তো এই জায়গায় থেকে বেরোবার পথ থেকে এটা তো ওই সময় যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলিরই তো এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আমরা জুলাইতে দেখতে পাই। কারণ হচ্ছে অ্যাট্রসিটিটার এক্সটেন্টটা হাই, রাইট, কিন্তু এবং অ্যাসপিরেশনের জায়গাটা কিন্তু সেম। এবং এইটার কারণ হিসেবে মানে এইটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখন যারা মানে ক্ষমতায় আসে, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেসব উপদেষ্টারা এবং উপদেষ্টারও বড় উপদেষ্টারা, অতি উপদেষ্টারা যারা আসেন, তাদের আচার আচরণ এটা দেখা যায়। তারা আইন নিজের হাতে তুলে নিতেছেন, বিচার নিজেরা করতেছেন, সালিশ করতেছেন, মানে একদম। এবং কেউ অন্যটা বললে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার গলায়ও ধমকাইতেছেন স্যার। এটা কি আপনি দেখতেছেন? এটা অন্য আলোচনা, এই দায়িত্ব আমার আমার না স্যার, না স্যার, আমি আপনার এটা বইলা রাখলাম আর কি। আমি ঠিক করছি এখন থেকে প্রতিবার এটা করে আবার কথা বলা যায়, কিন্তু আমরা আসলে ওই আলোচনাটা করি যে আলোচনাটা করার জন্য আমরা এখানে। রাইট, আমি ওই আলোচনা আসছি স্যার। আপনি আসবেন এবং সংবিধান সংস্কার নিয়ে আমরা একটা বাছাই করা প্রশ্ন করছিলাম আসলে অনেক সংস্কারের মধ্যে। সেই প্রশ্নটা এরকম যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের প্রাথমিক প্রস্তাব আছে সংবিধান সংস্কার কমিশনে, প্রস্তাবটি সমর্থন করেন কিনা। প্রস্তাবটি সমর্থন করেছেন শতকরা 94% লোক, প্রস্তাবটি সমর্থন করেন নাই শতকরা 6% দর্শক। স্যার খুবই স্ট্যাগারিং নাম্বার, 1,78,000 ভোট পড়েছে স্যার এখন পর্যন্ত। মানে আমরা এই পোল ওপেন করেছি গতকালের মানে 24 ঘন্টার একটু বেশি সময় হয়েছে স্যার। 1,78,000 দর্শক ভোট দিয়েছেন, যে 94% চান যে দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এরকম একটা জায়গার মধ্যে স্যার কথা। স্যার আমাদের এবারের যে প্রশ্ন, আপনি এটা নিয়ে মন্তব্য করতেও পারেন নাও পারেন স্যার, আমাদের এবারে যে প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার টিএসসিতে বা শহীদ মিনারের শপথটা নিয়ে বঙ্গভবনে বর্তমান সংবিধানের অধীনে শপথ নেয় জুলাই বিপ্লব নস্যাৎ হয়ে গেছে। আমাদের এমন কথা বলছেন হচ্ছে কবি রাষ্ট্রচিন্তক আমরা যাকে বলি জনাব ফরহাদ মজার। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বর্তমান সাংবিধানিক ধারাবাহিকতা তিনি জোর দিচ্ছেন। তিনি বলছেন জুলাই আগস্টে এটা বিপ্লব ছিল না, কারণ বিপ্লবী দল ছিল না, বিপ্লবী সেনাবাহিনী ছিল না। স্যার আমি আপনার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে জানতে চাইবো যে স্যার জুলাই স্পিরিট আপনার কাছে আসলে কি, বিপ্লব, অভ্যুত্থান কোনটা? আমি এটাকে বিপ্লব বলি না, আমি এটাকে গণ অভ্যুত্থান বলি। অভূতপূর্ব অভাবনীয় এক গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, এর চেয়ে বড় গণ অভ্যুত্থান ঘটেনি। এমনকি স্বাধীনতার পূর্বের গণ অভ্যুত্থান যেটা সবচেয়ে বড় 69-এর, সেটাও প্রকৃতপক্ষে মানে আপনি সমকাল পত্রিকায় 3রা আগস্ট সম্ভবত আমার যে লেখাটা ছাপা হয়, সেটা তো আপনি হয়তো দেখবেন 3 বা 4 তারিখে। সেটা হচ্ছে আমি তখনই এটাকে গণ অভ্যুত্থান বলে চিহ্নিত করেছিলাম। ফলে আমি এখনো মনে করি এটা একটা গণ অভ্যুত্থান, ব্যাপক গণ অভ্যুত্থান, অভূতপূর্ব এবং বড় রকমের মানে পরিবর্তনের ইঙ্গিত এবং সম্ভাবনায় পরিপূর্ণ একটা গণ অভ্যুত্থান। ওকে স্যার, স্যার পরের প্রশ্নে কি যাব না স্যার? এটা নিয়ে আপনি আরেকটু বলবেন প্লিজ। স্যার পরের প্রশ্নটা হচ্ছে স্যার সংবিধান সংস্কার নিয়ে কথা বললি কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিসমিল্লাহটা থাকবে, আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে, ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কি সমান। আমি স্যার আপনাকে পড়তেছিলাম, আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছেন যে 25% দেশে মানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম আছে, তাতে তো মানে ইসলাম নয়, যে কোনো ধর্ম, সরি ইসলাম না মানে ধর্ম আছে। স্যার এইটারে আপনি আমাদেরটারে স্যার আপনি কিরকম দেখেন? বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম,
যদি আমরা ধর্মনিরপেক্ষতা নাও রাখি, যদি সামাজিক সুবিচার, সাম্য এবং মানবিক মর্যাদায় যাই, তাহলে স্যার এটা কিরকম, মানে কি কি চেঞ্জ করা দরকার? বা দেখুন, আমি যে মানে যে যে প্রসঙ্গটা উল্লেখ করেছি, যে রাষ্ট্র ধর্ম থাকার বিষয়টা মানে যেভাবে বিবেচিত হয়, গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র ধর্ম আছে এবং চার্চ আছে, যেগুলো অফিসিয়াল চার্চ বলা হচ্ছে। সেসব জায়গায় সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থাও আছে। ফলে রাষ্ট্রধর্মের আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে, এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং এথনিসিটির পার্থক্য আছে। তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট করব। সকলের অধিকার, সেটা ধর্মের কারণে এই কারণ না, সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে আপনাকে। সেই জায়গাটা আমাদের বরঞ্চ বিবেচনা করা দরকার। ওকে স্যার, এই প্রসঙ্গে সরি 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 স্যার, আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা, এটাও একটু ছোট করে একটু জায়গা নিতে চাই স্যার। বাংলাদেশে যে 53-54 বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল, এইটা কি স্যার মানে স্বাভাবিক, মানে এরকমই হওয়ার কথা ছিল? মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা, মানে এক এক জায়গায় তো এক এক রকম, মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম, মানে মানে এইটা কি স্যার আপনি কিরকম দেখেন যে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে যে একরকম জায়গায় চলে আসলো স্যার? না না না, প্রথম কথাটা বলি, সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা তো ভুল, নির্বিচার, মানে এতে ভুল। ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নয়। অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন। কারণ ধর্মনিরপেক্ষতা মানে কি, রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ, ব্যাখ্যা নেই। এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয়। 19বিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল, কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে, যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কই একমাত্র বিষয় নয়। এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো, কিন্তু মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে সেকুলারিজম বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল, একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা আসলে মিন করা হয়েছিল। কারো মাথায় হঠাৎ করে এটা সেকুলারিজম শব্দটা ঢুকেছিল, তারা এটা এস্টাবলিশ করেছেন, তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে, ভুল অনুবাদ, তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে গোটা জাতি। তো এটা হচ্ছে একটা দিক। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন, সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই। এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ধরনের কথাবার্তা। এখন আমি খালেদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে, এখন বললে আপনি কি করবে? কিছু তো না করতে তো পারবেন না, তাই না? না, কিছু করার নাই আর কি স্যার। এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না, মানে আমি এটার আর কীভাবে বলবো, যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি, বাংলা ভাষায় বলা লোক না, তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে। আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের, আমি এখন যে দেশটাতে আছি স্যার, এই দেশে তো স্যার এইরকমটা হয় না। হ্যাঁ, রেসিজম থাকবে, নানা ধরনের নানা কিছু থাকবে, আবার উল্টা রেসিজমও থাকবে। মানে এই দেশে আইসা আমি অনেক লোক, আমি অন্তত 2জন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য, অন্তত 2জন লোক এরকম জানি। তো ওরা তো সংখ্যা গুরু না, কিন্তু তারা একটা সুবিধা, এগুলি থাকবে। কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই, তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়বে কিনা আরো বেশি করে, যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়াচাড়া করলে, মানে যারা আমরা সংখ্যা গুরু আসি, তাদের তো সংবিধানে কি লেখা থাকলো, বিসমিল্লাহ থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো, আমাদের কিছু যায় আসে না, বিকজ আমরা পাওয়ারফুল এখানে।
কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে প্রথম সমস্যা বা আপনার ঝামেলা। কাছে কেন এই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারে? এই সংবিধানের মধ্যে তো এখন যে পরিস্থিতি আছে জি স্যার। সেটা কি খুব খুব প্রোটেক্ট করেছে? একটুও সেকুলারিজম না, তো আছে, একটুও না, করে নাই তো, একটুও না, তাই না? একটুও তাহলে না। সংবিধানে সেকুলারিজম রাখলেই প্রোটেক্টেড হয়ে যাবে, এটা আপনার মনে হচ্ছে কেন? গত 52 বছর অন্তত পক্ষে ধরুন আর কিছু বাদ দেন, হুম। এই যে 2011 সালে সংবিধান চেঞ্জ করে সেকুলারিজম রিটার্ন করা হচ্ছে, 11 সালের পরে বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন হয় নাই? অনেক বেশি হয়েছে, সবচেয়ে অনেক আমার বেশি মনে হয় হয়েছে, এই দশকে সবচেয়ে বেশি হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে এর সঙ্গে আসলে সেকুলারিজমের সম্পর্ক নেই, ধর্মেরও সম্পর্ক নেই, এটার সাথে পাওয়ার রিলেশনের সম্পর্কটা আছে সোসাইটিতে। যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা? যার পলিটিক্যাল কানেকশন আছে। তো গত 10 বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল? নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল, এদের খুব পাওয়ার ছিল। রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্রভাবে আওয়ামী লীগ, তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল। সেখানে মাইনরিটি পারসিকিউশন হয়েছে, এবং আপনি বলছেন অনেক বেশি হয়েছে। আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে নিলাম। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা, তাহলে কি ছিল না বলেন তো? ছিল না যেটা, সেটা হচ্ছে ন্যায় বিচার নাগরিকের অধিকার ছিল। এবং নাগরিক অধিকারের ন্যায় বিচার ছিল ছিল না। না যেটা, সেটা গণতন্ত্র ছিল না। ছিল না যেটা, সেটা মানবিক মর্যাদা ছিল না। রাইট। সামাজিক সুবিচার ছিল না। তাহলে আসেন, আমরা ওই জায়গায় কথাটা বলি যে বিষয়টা হচ্ছে যে মাইনরিটি, এই যে আপনি আপনি আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না, এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম। রাইট। আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই এ ব্যাপারে। মানে অধ্যাপকদের সাথে কথা বলা বিপদ হচ্ছে এই, খালেদ, অর্জুন আপাদুরায়ের একটা বই আছে, স্মল অফ ফিয়ার, ফিয়ার অফ স্মল নাম্বারস। রাইট। ওইটা ওইটা মানে আমরা পড়তে পারি সকলে রাইট। মিলে। কারণ সব জায়গায় দেখেন, খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায়। ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো? মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি, তাই না? কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি? মুসলমানরা বোধহয় দেশটা ধ্বংস করে ফেললো, এই হইল ওই হইল, তাই না? পাকিস্তানে যান, স্যার, খ্রিস্টান স্যার এইটা তো মনে হয় সম্প্রদায়। মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশে হিন্দুদের যত ভয় না পায়, এটা তো মনে হয় সংখ্যা গুরু যারা আছে তারা একটু খুশি হয়। মানে এটা একটা পপুলিস্টিয়া না, যে মানে ধরেন বিজেপি কিসের দিক যত থেকে বেশি না, এই হিন্দু হিন্দু ভীতিটা যে করে। তৈরি করা হয়, খালি এই ভীতিটা যে তৈরি করা হয় তার কারণটা কি? এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। জি। দেখুন, মানে গত 10-15 বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ জমি টমি হারিয়েছে। ল্যান্ড গ্র্যাবিং এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না, রাইট। ও জমি দখল দখল করতে পারবেন না, বাড়ি থেকে তারা দিতে পারবেন না। সেই সব কাণ্ড হয়েছে। এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আসুন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, রাইট। রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে, এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না নিউ ইয়র্কে বসে, তো ওইখানে রাষ্ট্র কি করে? চেষ্টা করে সকলকে প্রোটেক্ট করতে। আবার ওই যে দেখুন, মানে আবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি এবং উল্লেখ করেছেন, এবং সব কালো লোককে এবং প্রোটেক্ট কেউ কেউ করে না। মোরিকেলও আছে স্যার। হ্যাঁ, মানে তো এই আলোচনাটা ওর মধ্যে ধর্মটা, সেকুলারিজম ইনসার্ট করে দিয়ে একটা অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা। স্যার তাহলে স্যার একটু কারণ আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আমি সেই জন্য একটু এটার মধ্যে আসি যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমানে অনেকেই বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিইনস্টেট হয়েছে। আমি অবশ্য এটার মধ্যে একটা তর্কের জায়গায় দেখি রিইনস্টেট হয়েছে কি হয় না, এর মধ্যে পার্লামেন্ট থাকবেন, কিন্তু যাই হোক আমি ধরে নিলাম। কিন্তু 2006 সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল। সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যাইতেছিল, সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে? যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে, যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন, নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন? প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি। নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়সসীমা টাড়ানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে, এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইল না হইল সেটা কিন্তু বিষয় হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে, কেন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, যে নামই আপনি ডাকুন, নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন, এটা সকলেই বলছে। এটা আমাদের
যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তার অধিকাংশ বলেছেন যে আসলে তারা চান। আপনাদের ওখানে কতজন, 96 না 97 একটা একটা সার্ভেতে এসেছে না? হ্যাঁ। সম্ভবত ওই ওই রকম পরিমাণই হবে আমাদের